প্রথমে জানো যে বাস্তু আসলে কি? এই 4টা দিকের 8টা ভাগ, 8টা ভাগের 16টা ভাগ, তো এরকম 32টা, এই 16টা ভাগের 32টা ভাগ আছে এন্ট্রেন্সে। এবার দেখো এখানের মধ্যে আমি তোমাকে প্রথমেই কইছি 5টা তত্ত্বের কথা। এবার 5টা তত্ত্বের 5টা রং আছে, ঠিক আছে? আলাদা আলাদা দিক হিসাবে আলাদা আলাদা এফেক্ট আছে। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্টে। আজকে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট নিয়ে আমি আইছি। কার সঙ্গে কথা বলতে? অবশ্যই তারে আপনারা সবাই চেনেন এবং এর আগে এই বিষয় নিয়ে মানে তার যে এত এই বিষয়টা নিয়ে নলেজ আছে এটা আমার জানা ছিল না, কিন্তু কথায় কথায় উঠলো যে না, কেন এই বিষয়টা নিয়ে আমরা কথা কই না। এটা আমাদের জীবনের একটা ভীষণ বড় সমস্যা। বাস্তু আমরা যখন বাড়ি ঘর করি বা বাড়ির যে এন্ট্রান্স গুলো বা কোনখানে ঠাকুর ঘর, কোনখানে বাথরুম, কোনখানে কিচেন আমরা জানি না, আমরা একটু কনফিউজ থাকি। এগুলি সব দূর করতে আজকে আমার সঙ্গে বাস্তুবিদ ভাস্কর চক্রবর্তী। নমস্কার দাদা। নমস্কার দাদা, তোমার এই বিষয়ে জানা এবং বাস্তু নিয়া এটা আমার রিসেন্টলি জানা হয়েছে তোমার সঙ্গে কথা কইয়া। এই বাস্তু আজকাল কিন্তু সময়ের একটা বিশাল সমস্যা। সবাই এত বেশি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এত বেশি জানে, আমরা কনফিউজ হয়ে যাই কে সত্যিটা জানে, বুঝছো? এবং অডিয়েন্সের জন্য কইতাছি, আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কইতাছি না, আমরা সবাই সঠিক তথ্যটা জানাই, কিন্তু বাড়ি ঘর মানুষ একবারই করে লাইফ, একদম ঠিক। এবার সেই বাড়িটা আমার জন্য কতটা শুভ ফল দিতেছে আমার লাইফে, এটা সব থেকে বড় ব্যাপার। প্রথমেই জানতে চাবো যে তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো। টক উইথ ঋতুতে এটা তোমার সেকেন্ড টাইম। হ্যাঁ, এবং আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট নিয়ে আমি বইছি। সো আমি আশা করুম যে এই সাবজেক্টটারে তুমি অডিয়েন্সে খুব ডিটেলসে বুঝাইবা। আর যারা নাকি তোমার কাছে, আমি আরো কইতেছি, যারা নাকি এর থেকে ডিটেলস বুঝতে চাইতেছেন যে এই এপিসোডটার বাইরে, অবশ্যই ভাস্করদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথমে জানো যে বাস্তু আসলে কি? বাস্তু আসলে কি, দেখো আমরা মানে বাস্তু শাস্ত্র যেটা বলা হয়, এটা নর্মাল ডেফিনেশন হলো এনসিয়েন্ট সায়েন্টিফিক ইন্ডিয়ান সায়েন্টিফিক আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন, ঠিক আছে? তো ভারতবর্ষে বৈজ্ঞানিক পদ্ধতিতে, দিস ইজ নট মানে এটা কোনো কি না যে ধর্মীয় কিছু মিথ আছে না, এরকম না, এটা অন্ধবিশ্বাসও না, এটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে করা। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই সময় কিভাবে নেওয়া, যেরকম আমাদের সারাউন্ডিং যা আছে, আমরা 5টা তত্ত্বের কথা জানি। এই 5টা তত্ত্বের দ্বারাই সবকিছু হইতেছে। যেরকম হইতেছে জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ। তো বাস্তু এই 5টা এনার্জিকেই অ্যানালাইসিস করে করা হয়। যখন আগে এইটাকেও যারা বানাইছিল বাস্তু শাস্ত্রের উপরে কি করা, তারা এইটাকেই কি করছিল যে আমাদের 5টা এইখানের মধ্যে যে আমরা যখন বসবাস করব, যে জায়গাটায়, বাস্তু মানে তো ঘর, যেখানে বসবাস করব, তো সেইখানে কি কি এনার্জি থাকা দরকার আর কিভাবে থাকা দরকার, সবকিছু একটা ভালোভাবে চলার জন্য ওই হিসাবেই করা। তো এই যে আগে দেখতাম মানুষ বাড়ি ঘর যখন করতেছে, আগে তো প্লটটা বেশি কেনা হইতো, এখন ফ্ল্যাট কেনা হয়। এখন যেহেতু আস্তে আস্তে পরিবার ছোট হয়ে যেতেছে, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, তো সেই মতো আমরা একটা 1 BHK 2 BHK একটা ফ্ল্যাট আমরা দেখি। এখন এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা আমরা সেই তর্কে যাইতেছি না, আমরা জানতে চাইতেছি যে মানুষ এখন কয় ফ্ল্যাটও বাস্তবতে। তো সেই বিষয়ে তুমি কি কইবা? দেখো, একটা ফ্ল্যাট মানে একটা বিল্ডিং যখন হইছে, একটা ফ্ল্যাট একটা বিল্ডিং এর একটা পার্ট। আচ্ছা, বিল্ডিংটা একটা প্লটে হইছে, তো প্লটের কমপ্লিট এনার্জিটা হলো বাস্তু এনার্জি, ঠিক আছে? তারপরে ঠিক আছে, আমি যে জায়গায় থাকতেছি ওই জায়গাটারে আমার ফ্ল্যাটটার আমি আলাদা করে বাস্তু কি করব, কিন্তু কমপ্লিটলি বাস্তু সম্মত ফ্ল্যাট কখনো পসিবল না। কারণ ধরো একটা ফ্লোরে যদি আমার 4টা ফ্ল্যাট থাকে ডিফারেন্ট ডিরেকশনে, তো ডিরেকশন তো আলাদা আলাদা হইলো,
তো বাস্তুসম্মত ভাবে একটা ফ্ল্যাট হইতে পারে, সব কয়টা ফ্ল্যাট কেমনে হইব? সব কয়টা ফ্ল্যাটেই হয়তো এমন ভাবে করা যে কিছু রেমেডিস করলে ওই বাস্তুর যেটা ভুল আছে বা কিটা সলভ হইতে পারে। কিন্তু এরকম না যে সবাই বাস্তুসম্মত সব রুম পাইতাছে, না, এটা কখনো পসিবল না। ওকে ওকে। আচ্ছা, মানে এই যে ফ্ল্যাট করার সময় আমরা বা বাড়ি করার সময়, শুধু ফ্ল্যাটের কথাই বলতে, বাড়ি করার সময় দেখা যাইতেছে যে আমি একটা বিল্ডিং রে রেনোভেট করে আমি আবার থাকতেছি, সেই সময় বাস্তুর যে প্রবলেমস গুলো আসছিল, নেগেটিভিটি গুলি আসলো, নেক্সট টাইমে যখন আমি রেনোভেট করতেছি ওই জিনিসগুলো আমার মাথায় রাখতে হইতাছে। এবার ধরো ঘরের দরজা, এই দরজার অনেকগুলো বিষয় আমরা জানতে পারি যে পশ্চিম দিকে, পূর্ব দিকে দরজা হইলে ভালো এবং দক্ষিণ দিকে দরজা হইলে খারাপ। এই বিষয়ে কি করবে? এই দিকটা অ্যাকচুয়ালি এরকম না। হ্যাঁ, মানে আমরা চারটা দিক তো বাস্তুতে মানি, যেরকম উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটার দিকের আবার ভাগ আছে, ঠিক আছে? এই চারটা দিকের 8টা ভাগ, 8টা ভাগের 16টা ভাগ, তো এরকম 32টা, এই 16টা ভাগের 32টা ভাগ আছে এন্ট্রেন্সে। তার মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। এবার প্রত্যেকটা দিকে যদি আমি 4টা ভাগে করি, যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে আমার প্রত্যেকটা দিকেই কিছু এন্ট্রেন্স আছে ভালো, কিছু এন্ট্রেন্স আছে খারাপ। এটা ভুল কথা যে আমার দক্ষিণমুখী দরজা, এবার দক্ষিণমুখী কত ডিগ্রিতে পড়তেছে, আমি যখন এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখবো আমার দরজাটা কত ডিগ্রিতে পড়তেছে এটা দেখতে হইব। ওই ডিগ্রি হিসাবে এটা পজিটিভ না নেগেটিভটা বাইরে হবো। বুঝছো নি আমার কথাটা? মানে পুরাটা আমার হলো 360 ডিগ্রি, জিরোর থেকে শুরু হয়, পুরা সার্কেল করে 360 ডিগ্রি। এবার প্রত্যেকটা এন্ট্রেন্সের আমার কত ডিগ্রিতে পড়তেছে সেই এন্ট্রেন্সটা, সেইটার উপরে এটার পজিটিভ বা নেগেটিভ বাইরে হবো। আচ্ছা ভাস্কর দা, অনেকের একটা জানি না, এটা কনফিউশন হইতে পারে যে যারা নাকি একতলা, দুইতলা, তিনতলায় থাকে, যারা নাকি একদম সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে থাকতেছে, বাস্তু কি সবসময় নেগেটিভ এনার্জিটা যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তার সঙ্গে আছে, না যারা উপরে থাকে তার মধ্যে, মানে এই যে কনফিউশনটা? এই কনফিউশনটা, এটা এগুলি মিথ, এমন কোনো কথা নাই। যদি তুমি যদি 3টা ফ্লোরেই থাকতেছো তাহলে তোমার 3টা ফ্লোর নিয়েই বাস্তু অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা। আর যদি তুমি একটা ফ্লোরে থাকতেছো, যেরকম ফ্ল্যাটের ক্ষেত্রে কেউ একটা ফ্ল্যাট কেনে, তো সেই ফ্ল্যাটটার বাস্তু অ্যানালাইসিস করতে হবে। তার সাথে কিছু আদার্স ডিরেকশন আছে, যেরকম এখন লিফট আছে, কমন লিফট। এই কমন লিফটটা কি সবার ক্ষেত্রে এন্ট্রেন্সের কাজ করবো। বাস্তু হিসাবে এন্ট্রেন্স মানে যেখানে বাইরের থেকে তোমার এনার্জি ভিতরে আইতেছে, ওপেনিং। তো যা যা ওপেনিং আইবো তোমার ফ্ল্যাটের রিলেটেড, সেই ওপেনিংটাকে অ্যানালাইসিস করতে হবে যে নেগেটিভ এনার্জি আইতেছে না পজিটিভ এনার্জি আইতেছে। আচ্ছা আচ্ছা, ঈশান কোণ, এটা একটা মানে আমার এটা খুব জানতে ইচ্ছা করে যে এই যে ঈশান কোণে ঠাকুরের মন্দির বা ঠাকুরের আসন রাখাটা ভীষণ শুভ মানা হয় ঘরের ক্ষেত্রে, মানে এইটার তাৎপর্য কি আছে এবং এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কি বেরিতে পারে? দেখো, ঈশান কোণটাকে ধরা হয়েছে বাস্তু হিসাবে সবচেয়ে ভাইটাল, মানে খুবই সেন্সিটিভ একটা জোন। বলা হয় বাস্তু মানে, আমি যদি আধ্যাত্মিক হইতে যাই, বাস্তু পুরুষ যে আছে, বাস্তু পুরুষ ধরা হয়, বাস্তু পুরুষের উপরে পুরা পৃথিবীটা বিলংস করে। তো ঈশান কোণে বাস্তু পুরুষের মাথা থাকে, ঠিক আছে? তো তার জন্য এখানে অনেক কিছু রেস্ট্রিকশনস আছে, যেরকম ঈশান কোণে টয়লেট করা যাবে না, ঠিক আছে, সেপটিক ট্যাঙ্ক করা যাবে না, ইভেন দো ঈশান কোণে আমার রান্নাও করা যাবে না, আগুন জাতীয় জিনিসও রাখা যাবে। ঈশান কোণটা কেমনে বুঝুম আমি যে এটা ঈশান কোণ হইতাছে? ওই তো তোমার জায়গাটার অ্যানালাইসিস করে কত ডিগ্রিতে পড়তেছে, 45 ডিগ্রি। আচ্ছা, ঈশান কোণ, ঠিক আছে? এবার এইটাকে আমি যখন সায়েন্টিফিক্যালি করি, আমার নর্থ টু এই যে নর্থ ইস্ট, আমরা বলি উত্তর পূর্বে সূর্য উদয় হয়, নর্থ ইস্টে উদয় হয়, অ্যাকচুয়ালি না। তুমি যদি দেখো আজকে সূর্য কোথায় উদয় হয়েছে, দেখবা 45 ডিগ্রি আমাদের ঈশান কোণ, তো দেখবা দেখা যাইতেছে 65 ডিগ্রিতে, কত ডিগ্রিতে উদয় হয়েছে। তার মানে কি ঈশান কোণ ক্রস কইরা। তো সায়েন্টিফিক্যালি অ্যাকচুয়ালি এই যে বাঁধগুলি আছে, টয়লেট বা এই যে কিচেন বা কিছু, এটার কারণ হইতেছে যে ধরো এই জায়গাটা যদি ড্যাম্প থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকলো, টয়লেট থাকলো, তো ড্যাম্প থাকলে এখানের মধ্যে কি হইব, আলটিমেটলি এখানে সূর্যের তাপ আইতেছে না, সূর্যের যে ব্যাকটেরিয়া ড্যামেজ করার কি এটা প্রপারলি আইতেছে না, কারণ সূর্য উঠতেছে 62 ডিগ্রির থেকে, অস্ত হইতেছে নর্থের আগেই,
ঠিক আছে, তো এই জায়গাটা প্রপারলি কিন্তু সূর্যের কিটা আইতেছে না। তো এবার এখানে কি হইব, আলটিমেটলি এখানে তোমার ব্যাকটেরিয়া গুলি অ্যাক্টিভ থাকবো, যেটা আলটিমেটলি কি হইব, তোমারে হার্ম করবো, তাই না? তুমি কুকিং করতেছো, খাবার পড়ে রয়েছে, ওই জায়গাটা যদি তোমার ঠিকলি ডিসইনফেক্ট না হয় তাহলে কি হইব, এখানের মধ্যে আলটিমেটলি একটা ব্যাকটেরিয়া ক্রিয়েট হইব, যেটা তোমার পরবর্তী সময়ে খাবারের সাথে যদি কোনোভাবে মিক্সড হয় তোমারে অসুস্থ করবো। তো দ্যাট ওয়াই এই জায়গাটাকে খুব ভাইটাল রাখা হয়েছে। আর এই জায়গাটাকে ওই জন্যই করা হয়েছে যে এখানে যদি আমরা ঠাকুরের কিছু রাখি, আর অবভিয়াসলি যেহেতু বাস্তু পুরুষের কি এমন না, ঠাকুরের ক্ষেত্রেও ভাগ আছে, আমি উত্তর দিকেও ঠাকুর রাখতে পারি, ঠিক আছে, উত্তর দিকেও ঠাকুর রাখতে পারি, কিন্তু ঠাকুর কি রাখতেছে, আচ্ছা, উত্তর দিক যেরকম হলো শিবের, বলা হয় শিব বিরাজমান করে, তো শিব ঠাকুর আমার উত্তর দিকে, ঠিক আছে, ঠিক আছে, এরকম করে সবটাই ভাগ আছে যে কোন ঠাকুরকে কোন দিকে রাখতেছে। নর্থ ইস্টকে ধরা হয় কুবেরের স্থান, লক্ষ্মীর স্থান। আচ্ছা, ঠাকুর কইছো দেখে আমার একটা কথা মাথায় এসে, আমি অফ ক্যামেরাও তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমরা ভাস্করটা দেখি প্রায় কোনো আসনের মধ্যে অনেকগুলি ভগবান, অনেকগুলি ঈশ্বর রাখা হয়। তারা হয়তো কোনো ক্ষেত্রে একই বাড়িতে হয়তো আমি হয়তো কোনো গুরুর দীক্ষা নিছি, আমার হয়তো দাদা অন্য গুরুর দীক্ষা নিছে, এই যে গুরুরে একসঙ্গে রাখা, হ্যাঁ, অনেকে মানে তোমার কাছে আমি যতটুকু জানলাম যে গুরুরে একসঙ্গে রাখা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে গুরুরে একটু বড় কইরা বা গুরুরে আসনে রাখা, তার ঠিক নিচে রাখা হইতেছে শিবলিঙ্গ বা লক্ষ্মীর ঘট, বা এই যে এই সব যে করা হইতেছে, মানে এইটা কি কোনো রকম এফেক্ট পড়তেছে? 100 বার। একদিকে দেখো, বাস্তু হিসাবে বলা হয় গুরুস্থান হলো পশ্চিম দিকে, আচ্ছা, গুরু যেখানে থাকবে সেটা পশ্চিম দিক, আর আমরা ঠাকুর রাখি এক পূর্ব দিক বা নর্থ ইস্ট বা উত্তর দিকে। তো 1 নাম্বার এই পয়েন্ট। 2 নাম্বার দেখো, একটা হচ্ছে তোমার পরমাত্মা, যেটা ঠাকুর হিসাবে তুমি পূজা করতেছো, ভগবানের স্বরূপ হিসাবে পূজা করতেছো। আরেকটা হইলো গিয়া তোমার গুরুকে, গুরু মানব রূপী কেউ আসছে, যে তোমার যার দ্বারা দীক্ষিত হয়েছো, যাকে তুমি অনুসরণ করতেছো। তো যেহেতু মানব রূপী হিসাবে সেই পরমাত্মার উপরে তো থাকতে পারে না যখন তুমি ওইভাবে পূজা করতেছো, তো কখনোই গুরুকে এইভাবে রাখা, গুরু আসন তুমি বসাইতে পারো, 100 বার গুরুকে অনুসরণ করবা, কিন্তু যদি তোমার ঘরে ঠাকুর আছে কখনোই এইভাবে রাখা না। আরেকটা কথা হলো অনেকগুলি ঠাকুর রাখা। এবার দেখো, ঠাকুরের এক একটা এনার্জি আছে, প্রত্যেকটা ঠাকুরের পূজা যে হয় এক একটা এনার্জির জন্য হয়। তো তুমি যখন একটা আসনের মধ্যে বা এক জায়গায় 10 রকম এনার্জিরে রাখবা, তুমি আলটিমেটলি ডিস্ট্রাক্ট হইবা, তোমার ফোকাস থাকবে না, এনার্জিটা মিক্স ম্যাচ হইব, বুঝছো না? তো তখন ওইখানের থেকে নেগেটিভ এনার্জি বেরোয় যখন পজিটিভ এনার্জি না হয়। ওকে, আমরা আরো দেখছি এবং আমার চোখেই দেখা যে কেউ শোবার ঘরে তার যে প্রিয়জন, যে আমরা কাছে হয়তো নাই, মৃত ব্যক্তির ছবি আমরা ড্রয়িং রুমে, অনেকেই দেখতে বেডরুমেও রাখে, হ্যাঁ, এবং সেই সঙ্গে আমরা দেখি ঠাকুর আসনও মৃত ব্যক্তির ছবি রাখা হইতেছে। এটা হয়তো একটু বেশি মানে একটু খুব রেয়ার দেখা যায়, সবার বাড়িতে হয়তো না, কিন্তু অনেকের বাড়িতে আমরা দেখি যে ঘর রান্না যে ঘরে আমরা শোবার ঘরে আমরা রাখতাছি মৃত ব্যক্তির ছবি। দুইটা দিক আমার একটু কয়া দাও ডিটেইলস। দেখো, 1 নাম্বার বাস্তু হিসাবে বলা হয় মৃত ব্যক্তির কোনো ছবি রাখতেই নেই ঘরে, আচ্ছা, মানে এইভাবে টাঙায়। আর ঠিক আছে, আমরা স্মৃতি হিসাবে যদিও রাখি, তো সেটার একটা স্থান আছে, মানে আলাদা করে তুমি ড্রয়িং রুমের এক সাইডে রাখলা বা কিছু, সবার ঘরেও রাখতে বারণ করা হয়, এটা ডিস্টার্ব হয়। এবার আমি তোমাকে বলি, আর ঠাকুরের আসনে তো কখনোই না। যে ব্যক্তিটা মৃত হয়েছে তার শরীরটা সে ত্যাগ করছে, তাই তো? শরীরটা ত্যাগ করে আমরাও কি কামনা করি যে তার আত্মাটা শান্তি পাক, মোক্ষে যাক, তাই না? তো এবার আমি যখন সেই জিনিসটারে ফটোটারে রাখতেছি, তার কোনো না কোনো ভাবে আত্মাটা এখানের সাথে লিঙ্ক হয়ে রয়েছে, সেও শান্তি পেতেছে না। আর সে যখন আরেকটা জগতে আছে, সে তো শরীরটা পেতেছে না, আর তার যখন অ্যাট্রাকশনটা এখানে হইব, তখন আলটিমেটলি একটা নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। এটা হলো আধ্যাত্মিক দিক, মানে আধ্যাত্মিক দিক দিয়েও বলা হয় মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। আচ্ছা, মানে এখন মানুষ যে
তোমার প্রিয়জনের ছবিটা, হ্যাঁ মানে অনেকে মানুষ কনফিউজের জায়গা যে তাইলে আমি কই রাখো? প্রিয়জন তো তোমার মনেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? প্রিয়জন তোমার মনে আছে। কিছু মানুষ যখন ছবিটা দেখে না বা তার ছবিটা মানে ধরো আমি যদি আমার দিকটা দেখি যে কিছুদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেছে, এখন আমি খুব কনফিউজ যে ওনার ছবিটা আমি কোন দিকে লাগাম। তুমি লাগাও তোমার ড্রয়িং রুমে লাগাও, এখানে যদি তুমি লাগাইতে চাও তোমার ড্রয়িং রুমে লাগাও, বা এমন কোনো জায়গা যদি থাকে যেটা বেডরুমও না ড্রয়িং রুমও না, এখানে লাগাইলা যে ঠিক আছে আমি আমার যে কোনো ভালো কাজের আগে আমি ওই জিনিসটাকে অনুসরণ করে অ্যাজ এ গুরু হিসাবে মানলা। তুমি গুরু হিসাবে যদি মানো বাবা মাকে, তারপর আমার গুরুদেবও জীবিত নেই, আমি গুরুদেবের ফটোটা তো রাখতেছি, তো আমি কোন দিকে রাখতেছি? গুরুদেবের পশ্চিম দিকে, তুমি ওদিকে লাগাও। আচ্ছা, ঠাকুরের আসনে কখনো না। আচ্ছা, বাস্তবতে বাড়ির করার পরে যে কালারটা আমরা করি ঘরের, সেই কালারটা কতটা ম্যান্ডেটরি? এবং এবার দেখো এখানের মধ্যে আমি তোমাকে প্রথমেই কইছি 5টা তত্ত্বের কথা। এইবার 5টা তত্ত্বের 5টা রং আছে, ঠিক আছে? ঠিক আছে, তো এইবার ধরো তুমি যেরকম আমি উত্তর দিক ধরলাম, উত্তর দিক রিপ্রেজেন্ট করে জল, ঠিক আছে? তো জল হিসাবে তুমি ওখানে যদি যাও তোমার নীল রং, ঠিক আছে? এইবার তোমার ধরো আমি আসলাম পূর্ব দিক রিপ্রেজেন্ট করতেছে বায়ু, বায়ু হিসাবে মানে তুমি গাছপালা এটাকেও বায়ুর সাথে রিলেট করা হয়, তাহলে কি আসতেছে? গ্রিন। এবার আসতেছে দক্ষিণ, যেটা কর্নার আসতেছে সাউথ ইস্ট থেকে এদিকে, তো এই দিকটা আসতেছে তোমার অগ্নিয়কোণ বলা হয়। তো অগ্নিয়কোণ মানে আগুনকে রিপ্রেজেন্ট করে, তো এদিকে রইলো লাল বা অরেঞ্জ এই ধরনের, ঠিক আছে? এইবার ধরো একটা ঘর, তোমার একটা ঘরের এক সাইড পড়তেছে ধরো পূর্ব দিক, আর এক সাইড পড়তেছে তোমার সাউথ ইস্ট, তুমি যদি ডিফারেন্ট কালার করো তোমার ঘরটা তো কার্টুনের মতন লাগবে, হ্যাঁ ডেফিনেটলি, তাই না? তো এই ক্ষেত্রে বাস্তু বলা হয় যে এরকম কিছু রং আছে যেই রংগুলি যে কোনো দিকে করলে কোনো নেগেটিভ এফেক্ট নেই, নেগেটিভ এফেক্ট নেই। তো ওই রংগুলি করলে আমরা এটাকে কি করতে পারি? এবার বাকি যেটা আছে, অনেক সময় রং দিয়ে আমরা কি করি, যখন রেমেডি দরকার হয় তখন রং দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়। আচ্ছা, মানে ধরো বাস্তু ঠিক নাই, হ্যাঁ ঠিক নাই, ওটাকে রেমেডির ক্ষেত্রে কিছু রং দিয়ে এটাকে ব্যালেন্স করা হয়, সেটা আলাদা পার্ট। কিন্তু নরমালি কিছু রং আছে যেরকম অফ হোয়াইট আছে, যেটা সব দিকে তোমার প্রযোজ্য, কোনো এফেক্ট নাই, নেগেটিভ এফেক্ট নেই, সেটাকে করার সাজেশন দেওয়া হয়। আচ্ছা, বাস্তু যে আমার ঘরে ঠিক নাই, আমার একটা প্রবলেম চলতেছে, আমার বাস্তু ঘরে ঠিক নাই, তো এইটা আমি কি করে বুঝুম, কি সাইন দিব? এখন এটা বাস্তু তো তোমার কোন দিক ঠিক নাই। আচ্ছা, এমন তো হইতে পারে না যে তোমার ঘরে 5টা দিক বা 4টা দিক আছে, 4টা দিকে ঠিক নেই, হয়তো একটা দিক ঠিক আছে আরেকটা দিক, তা আলাদা আলাদা দিক হিসাবে আলাদা আলাদা এফেক্ট আছে। এখন তোমার ধরো দেখা যাইতেছে যে তোমার ঘরে তোমার ইনকাম হইতেছে কোনো সোর্স থেকে, বাট তোমার টাকা থাকতেছে না, বাইরে হয়ে যেতেছে, সেভিংস নেই, তখন তোমার দেখতে হবে যে তোমার সেভিংস এর দিক যেটা সেটা ঠিক আছে কিনা। সেভিংস এর দিক কোনটা? যেরকম ওয়েস্টের দিকটাকে বলা হয়, তো ওই দিকটাকে তোমার সেভিংস আছে কিনা, ঠিক আছে? তো এইবার ধরো তোমার দেখা যেতেছে অসুস্থতা মানে খুব বেশি, তো তোমার এখানে ক্ষেত্রে দেখতে হবে যে নর্থ ইস্ট ঠিক আছে কিনা, বা তোমার এমন যে তোমার ঘরে এই যে অনেক সময় দেখবা যে কোনো কথা নাই, মৃত্যু হইতেছে ঘরে, তখন দেখতে হবে তোমার দক্ষিণ দিকে ঠিক আছে কিনা, দক্ষিণ দিকে কোনো ওপেনিং, কারণ একদম যেটা সাউথ সেটাকে জমের দুয়ার বলা হয়, আর এই দিকে কোনো ওপেনিংই বাস্তু হিসাবে প্রযোজ্য না। মানে ওপেনিং বলতে বোঝায় যে কোনো জানলাও এখানে দেওয়া উচিত না, বা যদি জানলা থাকে বাইরের কোনো এনার্জি যাতে ভিতরে না আসে, একদম যেটা দক্ষিণ দিক। আচ্ছা, অন্য কিছু তো বাদই দাও, মানে জানলা ভেন্টিলেশনও বলা হয় যে একদম দক্ষিণ দিক যেটা পড়তেছে সেটাকে বন্ধ করা। আমার ওই দেখো দক্ষিণ দিকে তুমি একদম ফিক্সড গ্লাস লাগাই দিছি জানলাটায়, যদি ভালো করে দেখো এটা একদম আমার দক্ষিণ দিক পড়তেছে, আমি ওইটারে ফিক্সড গ্লাস লাগাই দিছি যাতে বাইরের থেকে কোনো হাওয়া ভিতরে না আসে। ওকে ওকে ওকে, মানে এনার্জি যাতে প্রবেশ না, মানে তাইলে সার্টেন কোনো ঘটনা দুর্ঘটনার শিকার হতে পারে, মৃত্যু, মানে এটা জমের দিক, মানে আলটিমেটলি মৃত্যু। আচ্ছা, ভাস্করদা যখন তুমি এই কথাটা বললে তখন আমার মাথায় একটা জিনিস এসেছে যে আমরা তো প্রত্যেকটা একটা দিক থাকে, তাহলে তুমি একটু কও যে এই ঘর করার সময় যে কোন দিকে, ধরো আমি আজকে আমার রান্নাঘরটা কোন দিকে হইব, মানে রান্নাঘর কোন দিকে হইলে সব থেকে ভালো, মানে বেস্ট ডিরেকশন রান্নাঘরের জন্য হলো সাউথ ইস্ট, যেটা আগ্নেয় কোণ,
মানে যেখানে তুমি গ্যাসটা বয়া রান্না করবা সাউথ ইস্ট। তো এবার সাউথ ইস্ট ডিরেকশন বেস্ট। এবার তোমার প্রযোজন মানে পসিবিলিটিস নাও হইতে পারে, মানে যেহেতু এখন জায়গা সীমিত। আগের দিনে দেখো যখন আমাদের বাস্তু শাস্ত্রটা হয়েছিল তখনের সময় যদি তুমি দেখো তখন কিরকম আছিল, যে আমাদের একটা বড় জায়গা, তার মধ্যে উঠান, থাকার শোবার ঘর আলাদা, রান্নাঘর আলাদা, বাথরুম আলাদা, ঠাকুর ঘর আলাদা। ঠিক আছে, এখন তো এটা সম্ভব না, শহর অঞ্চলে তো কোনো মতেই সম্ভব না। তো এই ক্ষেত্রে এখন বেস্ট দিকে এইটা বাদেও তোমার আদার্স দিকেও প্রযোজ্য, কিন্তু কিছু রেমেডিস দরকার, কিছু রেমেডিস দরকার। দিক হিসাবে এটা আলাদা আলাদা হইব। কিন্তু এখন তোমার যেটা মেইন দেখো, তুমি যখন একটা ফ্ল্যাট নিবা তুমি একটা জিনিস ক্লিয়ার থাকতে হইব, যে তোমার ঈশান কোণ মানে নর্থ ইস্ট থাইকা যখন সোজা রেখা টানবা, আরেকটা কি হইতেছে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এই দুটোটা দিক খুব ভাইটাল। আচ্ছা, যেখানে একটু ভুল হলে কোনো রেমেডি নেই। ঠিক আছে। আর হইলো মেইন ব্রহ্মস্থান, মানে যেটা এই যে লাইনটা হইতেছে তার যেটা সেন্টার পয়েন্ট, মিডল, এটা হলো ব্রহ্মস্থান। এই জায়গায় যাতে কোনো হ্যাভি জিনিস না থাকে, মানে কোনো পিলার কোনো কি একদম সেন্টারে যাতে না থাকে, এইটা হলো মেইন। তুমি দেখে নিবা, বাকি আদার্স যা আছে ফ্ল্যাট হিসাবে এটা রেমেডির উপরে ঠিক করা যেতে পারে। মানে ঘরের মাঝখানে যে ভীমগুলো থাকে এগুলো বাস্তু রিলেটেড, মানে বাস্তুতে সমস্যা হয়। হ্যাঁ, বিম অ্যাকচুয়ালি কি হয় না, বিমের ঠিক আছে বিম হয়তো পড়তেই পারে, কারণ বিম একটার সাথে একটা কানেক্টিং, কিন্তু পিলার যেটা নিচ থেকে উপরে উঠতেছে, এটা যদি মাঝখানে পড়ে, একদম মাঝখানের জায়গাটাকে তোমার দেখতেও কেমন লাগবে ভাবো। তো এই জায়গাটায় ওইরকম হ্যাভি কিছু, ব্রহ্মস্থান সবসময় ফ্রি থাকতে লাগে। আচ্ছা, মানে ব্রহ্মস্থানে তুমি কোনো কিছুই বসার, মানে ইভেন তো পিলার তো বাদ দাও, যে তুমি ডাইনিং টেবিল রাখবা তাও নিষেধাজ্ঞা আছে। ব্রহ্মস্থানটা ফ্রি, মানে এই যে লাইনটা আমি তোমাকে কইলাম, এই লাইনটা সবসময় ফ্রি রাখার পরামর্শ দেওয়া হয় বাস্তু হিসাবে। যেটা আমরা কথা কইতে আসলাম যে আমরা ঠাকুর ঘর এবং রান্নাঘর এই দুইটাই তো হইলো। এবার হচ্ছে টয়লেট, যে টয়লেটের স্পেশালি কোনো দিক বা বাথরুম যেটা আমরা করি আর কি। টয়লেটের অনেক কয়টা দিকই আছে, হ্যাঁ ভালো আছে। তুমি এখন ওই হিসাবে যদি টয়লেট হয় ভেরি গুড। টয়লেট মানে আমরা ধরি যে কোমরটা কোন সাইডে, তো ওই হিসাবে হইলে ভালো, কিন্তু সবসময় এটা পসিবল হয় না ঘর হিসাবে। তো এইবার ওই জায়গাটায় আমাকে লক্ষ্য রাখতে হবে যে টয়লেট অন্যদিকে হইলেও অতটা সমস্যা নাই, খালি ওই যেটা আমি তোমাকে কইলাম একদম সাউথ ওয়েস্ট আর একদম নর্থ ইস্ট, এই দুইটা জায়গা বাদ দিয়া টয়লেট হোক, তার রেমেডি করে ঠিক অল্প স্বল্প রেমেডি আছে, এটা করে ঠিক করা যেতে পারে, যেটা কালার রেমেডি হইতে পারে বা আদার্স রেমেডি হইতে পারে। বাট ওই যে ওই দুইটা দিক বাদ দিয়া, আর নর্থেও বলা হয় যেহেতু শিবস্থান না হওয়াটাই বেটার, সেপটিকটা না হওয়াটা বেটার, তো এই কয়টা দিক বাদ দিয়া তোমার হইতে পারে না, মানে টয়লেট কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে ঘরে যখন একটা বেডরুমের আমরা যেখানে আমরা ব্যাগটা রাখতেছি, আমরা বিছানাটা রাখতেছি এবং ড্রেসিং টেবিল যেখানে আমরা সাজসজ্জার জায়গাটা, বেসিক্যালি আমরা দেখি অনেক জায়গাতে যে যারা মহিলা আছে যারা সিঁদুর পরে, বড়রা কয় যে এইটারও একটা দিক আছে সিঁদুর পরার, হ্যাঁ, যে এদিকে সিঁদুর পরলে ভালো। এই যে আয়নাটা, মানে বেডরুমে আয়না রাখাটা কি আসলেই কি উচিত না, নাকি এটা বেডরুমে আয়না রাখতেই পারো, বেডরুমে আয়না রাখতে পারো, দিকটা ম্যাটারস করে। হ্যাঁ, যেমন কোন দিকে, যেরকম আয়নাটা এক নাম্বার ধরা হয় তোমার ওয়াটার এলিমেন্ট, জল। এবার জল তোমার উত্তর দিকের সাথে রিলেটেড বা নর্থ ইস্টের সাথে, তো তুমি যদি উত্তর দিকে মুখ করে ডাকো মানে এদিকে, তাহলে আয়না ঠিক আছে। এবার এখানে বলা হয় আরেকটা জিনিস, যে আমি যখন ঘুমাইতেছি ঘুমের থেকে উঠে যাতে ডাইরেক্ট আয়নার দিকে মুখ না যায়। এবার যদি তুমি এমন বেডটা তোমার একদম এদিকে আর অপোজিটে আয়না রাখছো, তো উঠলেই তো আয়নাটা দেখা যাবে, তো ওই ক্ষেত্রে আয়নার পজিশন চেঞ্জ করা যেতে পারে। আয়নার অনেকগুলি ব্যাপার আছে। হ্যাঁ, আয়না কি করে, আয়না রিফ্লেক্ট করে। এবার আয়নাটা তোমার এমন একটা জায়গায়, আমরা আয়নাটাকে দিয়েও রেমেডি করি অনেক কিছু, যেরকম ধরো আয়না তোমার এমন একটা জায়গায় যেখান থেকে তোমার মানে এন্ট্রেন্স থেকে পজিটিভ এনার্জি যেতেছে। এবার কি হবো, পজিটিভ এনার্জিটা আয়নায় রিফ্লেক্ট, বাড়ি খাইবো, খায় আবার বাইরে যাবো, তোমার ঘরে ঢুকতেছে না, তাহলে ওই জায়গায় আমার আয়না রাখার প্রযোজ্য না।
আবার আমরা আয়না রেমেডি হিসাবে যে একটা এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্সটাকে বন্ধ করা ঠিক হইতো না, এই এন্ট্রেন্সটা দিয়ে নেগেটিভ এনার্জি আইতেছে, ওই ক্ষেত্রে আমরা আয়নাটাকে ইউজ করি যাতে এই নেগেটিভ এনার্জিটা এখানে ধাক্কা লেগে বাইরে হয়ে যায়। ঠিক আছে না? তো এটা মূল। আর তুমি বেডরুমে রাখতে পারো, ওই ডিরেকশনটাকে খালি মেইনটেইন করো। আর বেড যেটা বিছানা যেটা সেটার দিক কোনটা হইতো? বিছানারও অনেক দিক আছে, কে কোনকে। দেখুন, ধরো কোনো একজন ব্যক্তি যার খুব বেশি ঘুমের দরকার, তাহলে তুমি বিছানার দিকটা, তুমি মাথার দিকটা দক্ষিণ দিকে রাখতে পারো, এখানে রাখলে গভীর ঘুম হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একজন নতুন বিবাহিত, তাদের দিকে আলাদা হবে, একটা বাচ্চা যদি থাকে তখন আলাদা হবে। তো এইরকম বিভিন্ন ভাবে বিভিন্ন দিক আছে। আচ্ছা, তবে আমরা বেডরুমে আমাদের আলমারি থাকে যেখানে আমরা মা লক্ষ্মীরে রাখি এবং টাকা পয়সাও সেখানে রাখা হয়। তো এটাও তো ডিপেন্ড করে না যে কোন দিকে আমি আলমারিটা রাখবো। মানে এবার দেখো, এখানে অনেকগুলি ভাগ থাকে। আমাকে যখন জিরো থেকে আমি যখন শুরু করি না, এখানে স্লোপসের ব্যাপার থাকে, মানে আমি কোন জায়গায় হ্যাভি লোড দিতে পারো, কোন জায়গায় হালকা লোড দিতে পারো। তো আমার জিরো থেকে শুরু হইলো, এবার 45 ডিগ্রিতে আমি একটু লোড বাড়াইতে পারি, আবার 90 ডিগ্রি এলে তার থেকে একটু বেশি হইব। ঠিক আছে, এইভাবে করে করে 180 অবধি, 180 ডিগ্রিতে হাইয়েস্ট লোড, মানে আমার হাইয়েস্ট লোডটা এখানে দেওয়া যেতে পারে একটা বিল্ডিং এর। সেটা বিভিন্ন ভাবে, আমি যদি আলমিরা রাখি, আমি যদি স্টোরেজ রাখি, সেটাও কিন্তু লোডের ক্ষেত্রে আসলো। এবার আবার 180 থেকে রিভার্সে যাবো, কমতে থাকবো আস্তে 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 করে, আবার জিরোতে যায়, জিরো হয়ে যাবো, নর্থে যায়। তো এই ক্ষেত্রে আমার ওই জিনিসটা একটা প্রযোজ্য। আর যেখানে আমি ধরো টাকা পয়সা রাখতেছি, সেইটা যে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটাকে ওই যে আমি তোমাকে কইলাম যে ওয়েস্টের একটা সাইড আছে, যেখানের মধ্যে একটা ডিগ্রি আছে, যেখানের মধ্যে আমার টাকা পয়সা সেভিংস এর ক্ষেত্রে ইউজ হয়। তো ওই জায়গাটা বেস্ট। একদম। সিঁড়ি, আমরা যখন ঘরের সিঁড়ি দিই, হ্যাঁ, সিঁড়িরও কি কোনো দিক থাকা? একদম, সিঁড়িরও দিক আছে, কারণ সিঁড়িও তোমার এক নাম্বার তো লোড বাড়াইতেছে, দুই নাম্বার সিঁড়িটারও একটা এন্ট্রেন্সের ব্যাপারের সাথে যুক্ত হয়। দ্বিতীয় কথা, সিঁড়ির সেরকম বারণ নাই, বাট সিঁড়িটার কি হয় না, সিঁড়িটার ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ হয়। মানে এক একটা দিকে তোমার ক্লকওয়াইজ হইব, মানে এমনি উঠবো সিঁড়ি, আর একটা দিকে এমনি উঠবো, বুঝছো তো? এইটাই মেনটেন করতে হয় যে আমার সিঁড়িটা এইরকম জায়গায় পড়তেছে, তাহলে আমার এটা ক্লকওয়াইজ হইব না এন্টি ক্লকওয়াইজ হইব। আচ্ছা আচ্ছা, মানে তোমার বাস্তু মতে যদি আমি আজকে কথা কইতে বই, আমার পুরাটা দিনই হয়তো শেষ হয়ে যাবে। বাস্তু একটা বিশাল চ্যাপ্টার সেটা। আর বাস্তু তোমাকে এইভাবে দেখাতে গেলে, যেরকম ধরো এইটা একটা কম্পাস, মানে এটাকে বলা হয়, এইটাকে নিয়ে আমরা বাস্তু অ্যানালাইসিস করি, মানে ডিগ্রি নির্ধারণ করি। ঠিক আছে, এবার এইখানের মধ্যে আছে কোন দিকে নর্থ কত ডিগ্রি, এইভাবে আছে। ঠিক আছে, এই যে এন্ট্রেন্স আছে, দেখো N1 N2 N3 N4 কইরা এন্ট্রেন্স গুলিও আছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি। তার জন্য আমার একটা জায়গা লাগবে বাস্তুর অ্যানালাইসিস করতে, যে এটা প্রপার মেজারমেন্ট করতে কি, এটাকে বলা হয় কম্পাস। আমরা এটা নিয়ে যায় ওই ফ্লোরের তারার একটা দিক, আমাকে তো এইটার অ্যানালাইসিস করতে গেলে আগে একটা দিক নির্ধারিত করতে হবে, যে তারা কোন দিকে কি পড়তেছে। একটা দিক পাইলে না আমি বাকিগুলো করতে সুবিধা হইব। তো এগুলি সব কিছু নিয়ে অ্যানালাইসিস করার পরে একটা বাস্তব, এমন না যে আমি মানে কইলাম এই দিক মানুষও এই ইউটিউবে যেরকম আসে পাজেল হয়, আচ্ছা এই দিক ইস্ট কইছে, ইস্ট মানে কি? ইস্ট মানে কি তুমি একটা পার্টিকুলার ঘরের ইস্ট দেখবা? একদম একদম। আমি আজকের এই এপিসোডটার পরে আমি ডেফিনেটলি আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা অডিয়েন্স টক উইথ ঋতুরে ভালোবাসে, তারা কিছু কিছু মানুষ আছে তারা ভীষণ এই অ্যাস্ট্রোলজি, বাস্তু বা স্পিরিচুয়াল পডকাস্ট তারা ভীষণ ভালোবাসে, এবং কয়েকজনে মানে ইনবক্সে রীতিমতো মেসেজ করছে যে কেন বাস্তু নিয়ে আমরা একটা এপিসোড করতেছি না। সো আজকে ডেফিনেটলি আমি এটা কইতে পারব যে অনেকের অনেক কনফিউশন দূর হয়েছে। বিকজ আমরা কি হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা মোবাইলটা খুললেই দেখবা অনেক রকম শর্টস আইতাছে। এবার আমরা যখন জানতামই না যে আমার বাড়ির বাস্তুতে এক্স্যাক্টলি কি প্রবলেম আছে, তাহলে আমি ডেফিনেটলি শর্টসের ওই পথে আমি যাইতাম না। বিকজ শর্টস তো জানে না, যারা নাকি এই কথাগুলি কইতেছে তারা কি করে জানবো যে তোমার বাড়িতে কি প্রবলেম আছে। সো আমি ভাস্করদার কথাগুলি শোনার পর
আমার এতটুকু মনে হয়েছে যদি কোনো প্রবলেম থাকে, অবভিয়াসলি আমরা যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাজেস্ট করে আমরা কি ওষুধ খাবো, এবং যদি আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম থাকে আমরা ডেফিনেটলি টেস্ট করাই, এবং টেস্টের পরে আমরা রিপোর্টস দ্বারা আমরা ওষুধ খাই, বাড়ি ঘরও এরকম। একদম একদম। আর এখানে মিথ মানে অন্ধ বিশ্বাসে যায় না যে আমি এইটা এই অনেকে আছে যে এই পেইন্টিং এইটা না, মেইনলি তোমার বাস্তু এনার্জিটা তো তোমার জায়গা যেখানে থাকতেছো তোমার এনার্জির সাথে, মানে বাস্তু একটা এমন জিনিস না, তোমার মিসক্যারেজ হইতে পারে, এই যে মিসক্যারেজ হইতেছে ভাবতেছে আমার শারীরিক বাস্তুর জন্য হইতে পারে, সাডেন ডেথ বা ভাবার কথা নাই, সাডেন ডেথ। হ্যাঁ, সারা সময় মানে বাড়িতে একটা ডিপ্রেশন, এটা বাস্তু দোষে হয়। আচ্ছা, না হলে তুমি দেখবা অনেক সময়, ঠিক আছে মানসিক একটা শক্তির কথা আলাদা আসতেছে, অনেক সময় একই প্রবলেমে বা মানে কিছু কিছু মানুষ দেখবা অল্প অল্প প্রবলেমে ডিপ্রেস হয়ে যেতে, সুইসাইড করে, বা আরো কিছু মানুষকে দেখবা তার থেকে বড় প্রবলেম, তারা নর্মাল লাইফ লিড করতেছে। আর আজকে বাস্তুটাকে মানুষ ভাবে আরে বাস্তুর কি দরকার, আর্কিটেকচারের যেরকম মানে আর্কিটেক্টকে দিয়ে যেরকম ড্রয়িং করাইতেছে মানুষ, সেরকম আমি কমু যে বাস্তুর মতে আর্কিটেকচারটা হইলে তখন তার করা উচিত প্রত্যেকটা মানুষের। আজকে ধরো তুমি বড় বড় যত কও না আম্বানি টাম্বানি, তাদের সব বাড়ি ঘর থেকে সবকিছু বাস্তুশাস্ত্র হিসাবে করা, তার অফিসও বাস্তুশাস্ত্র হিসাবে করা, মানে বাস্তুটা মানলে কিছুটা এফেক্ট তোমার লাইফে অনেক, তোমার কোন কর্মসংস্থানে দেখবা কইবো যে আমার স্টাফ থেকে না আয়ে 2 দিন থাকে জায়গা 3 দিন থাকে জায়গা, দিস ইজ অলসো বাস্তু দোষ, ওই জায়গাটার বাস্তু দোষ, ওই জায়গাটার বাস্তু প্রবলেম। সো এই যে এপিসোডটা, এই যে পডকাস্টটা আপনারা দেখলেন, আমি ডেফিনেটলি অবশ্যই লটস মানে হিউজ ভিউজ এবং হিউজ কমেন্টস এখানে আইব, বিকজ একটাই কারণ, মানুষ খুবভাবে জানতে চায়, মানুষ এখন ভীষণ কনফিউজড ভাস্করদা। সো আমি চামু যে যারা নাকি এখনো কিছু কিছু জায়গায় একটু কনফিউশন, কারণ আমরা সবকিছু একেবারে যদি রিভিল করে দিই, একেবারে যদি সবটাই করে দিই, তাহলে তো আমরার বিষয়টা নিয়ে সেরা সেই কনসালটেন্সির কাছে আইতে পারতাম না। এইটা না, আরেকটা ব্যাপার কি আমি তোমার আমি যদি রিভিলও করি না, মানুষ কনফিউজড হইব। ইয়েস ইয়েস, যে এখনই তো কইলো সাউথ ইস্টে রান্নার জায়গা, আবার এইটাও কইতেছে, কারণ সে তো অ্যানালাইসিস না করে কখনো মানে ওইটাই যে আমি আগে যেটা বললাম, যদি আমার রোগ হয় আমি ডেফিনেটলি তখন মানুষ কনফিউজ হবে, আমি এদিক করতাম না এদিক করতাম, তাই না? সো আমরা এই এপিসোডটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন, এবং ভাস্করদার সঙ্গে আমরা এপিসোডটা মানে আরো পার্ট 2 বাস্তু নিয়ে কোনো এপিসোড দেখতে চান কি সেটাও আপনারা জানায়েন। এবং পডকাস্টে যে আইসো টক উইথ ঋতুর পডকাস্টে অডিয়েন্সরে তুমি কি কইবা? অডিয়েন্সরে কমু যে খুব ভালো কাজ করতেছে, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ইনফরমেটিভ কাজ করতেছে, আপনারা টক উইথ ঋতুর সাথে থাকেন, তারার ভিডিও দেখেন, দেখা তা আপনারা কমেন্ট দেন যে আপনারা আর কি জানতে চান, তাহলে সেই জিনিসটার উপরে আগামী টপিক হইব। একদম একদম, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পরবর্তী সময়ে আমরা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে ততক্ষণের লেগে ভালো থাকবেন।